ইসরায়েলি হামলায় গাজায় একদিনে নিহত অন্তত 123, আহত 4 শতাধিক। চিকিৎসা অবকাঠামো ধ্বংসকে মেডিসাইড আখ্যা জাতিসংঘের। যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় মিশরে হামাস। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উত্তেজনার মধ্যে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের কঠোর সতর্কবার্তা। আলোচনায় না বসলে নিষেধাজ্ঞা পুনর্বহালের হুঁশিয়ারি। পুতিনের সঙ্গে বৈঠকের আগে রাশিয়াকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি। যুদ্ধ বন্ধে রাজি না হলে ভোগ করতে হবে কঠিন পরিণতি। পারমাণবিক মিসাইল পরীক্ষার প্রস্তুতি মস্কোর। ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েনের পর ব্যাপক ধরপাকড়। গ্রেফতার আতঙ্কে অভিবাসী ও গৃহহীনরা। নিউ ইয়র্ক এবং শিকাগোতেও সেনা মোতায়েনের হুমকি। এবং ফের ভূমধ্যসাগরে ডুবল অবৈধ অভিবাসীবাহী নৌকা। ইতালি দক্ষিণ উপকূলে নৌকাডুবিতে 26 জনের মৃত্যু, নিখোঁজ 17, বেশিরভাগই পাকিস্তান, সুদান ও সোমালিয়ার নাগরিক। গাজায় সাংবাদিক হত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে বইছে নিন্দার ঝড়। ক্ষোভে ফুঁসছে বিভিন্ন দেশ। আল জাজিরার সাংবাদিক আনাস আল শরীফ সহ নিহত সকল সাংবাদিকের স্মরণে প্রতিবাদ মিছিল নিহত সাংবাদিকদের স্মরণে বুধবার তেল আবিবের রাজপথে সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে শত শত ইসরায়েলি সাংবাদিক। অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবি জানান তারা। সেই সঙ্গে সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানান আন্দোলনকারীরা। একই দিন গাজায় সাংবাদিক হত্যার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে যুক্তরাজ্যেও। নিহত সাংবাদিকদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও প্রতিবাদ মিছিল করেছে ব্রিটিশ জাতীয় সাংবাদিক ইউনিয়ন। লন্ডনের ডাউনিং স্ট্রিটে সমবেত হয়ে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন তারা। সেই সঙ্গে যুদ্ধ বন্ধ এবং গাজাবাসীর কাছে মানবিক সহায়তা পৌঁছাতে যথাযথ পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তারা। আল জাজিরা মিডিয়া নেটওয়ার্কের আয়োজনে সমাবেশ হয়েছে মেক্সিকোতেও। নিহত সাংবাদিকদের স্মরণে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। গাজায় চলমান আগ্রাসনের খবর বিশ্ববাসীর সামনে তুলে ধরা থেকে বিরত রাখতেই সাংবাদিক হত্যার মাধ্যমে গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন সমাবেশে অংশগ্রহণকারীরা। বিক্ষোভ হয়েছে পাকিস্তানেও। পাক প্যালেস্টাইন ফোরাম এর আয়োজনে ইসলামাবাদে এবং করাচি ইউনিয়ন অব জার্নালিস্ট এর আয়োজনে করাচিতে প্রেস ক্লাবের বাইরে প্রতিবাদ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে যোগ দিয়ে গাজায় সাংবাদিক হত্যার প্রতিবাদ জানান দেশটির সংবাদকর্মী সহ নানা পেশার মানুষ। আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করেন বিক্ষোভকারীরা। সেই সঙ্গে সাংবাদিকদের সুরক্ষা ও মানবাধিকার রক্ষার আহ্বান জানান তারা। গাজায় চলমান ইসরায়েলি হামলায় একদিনে অন্তত 123 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 437 জন। মানবিক সহায়তার বাধা দেওয়ার পাশাপাশি এবার স্বাস্থ্যকর্মী ও চিকিৎসা অবকাঠামো ধ্বংসে মরিয়া দখলদার বাহিনী। একে গণহত্যার নতুন কৌশল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিশরে পৌঁছেছে হামাসের প্রতিনিধি দল। গাজায় থামছেই না ইসরায়েলি আগ্রাসন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় একদিনে ইসরায়েলি হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন প্রায় 4 শতাধিক। নিহতদের মধ্যে বেশিরভাগই মানবিক সহায়তার খোঁজে। একই সময়ে অনাহারে মৃতের সংখ্যাও উদ্বেগজনক, যার মধ্যে বেশিরভাগই শিশু। গাজায় ত্রাণ কার্যক্রম অকার্যকর করার পর এবার ইসরায়েলের লক্ষ্য স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করা। স্বাস্থ্যকর্মী, প্যারামেডিক, হাসপাতাল ও অ্যাম্বুলেন্সকে ধারাবাহিকভাবে হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে। এই পরিস্থিতিকে মেডিসাইড বলে আখ্যা দিয়েছে জাতিসংঘের বিশেষজ্ঞ দল। স্বাস্থ্যকর্মীদের আটক করে অনাহারে রেখে চিকিৎসা ব্যবস্থা ধ্বংস করা হচ্ছে, যা গণহত্যার আরও একটি কৌশল বলেই মনে করছেন তারা। পরিসংখ্যান বলছে গাজায় 55,000 অন্তঃসত্ত্বা নারী অপুষ্টিতে ভুগছেন। এ অবস্থায় অবিলম্বে স্বাস্থ্যসেবা নিশ্চিতে ব্যবস্থা গ্রহণের পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানমের। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে উন্মত্ত মসিহা আখ্যা দিয়েছেন দেশটির সাবেক কূটনীতিক আলন পিনকাস। তিনি বলেন, নেতানিয়াহু নিজেকে ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনে নিয়োজিত বলে মনে করেন এবং গ্রেটার ইসরায়েলের স্বপ্নে বিভোর। সাম্প্রতিক সময়ে সাংবাদিক হত্যাসহ গাজা নীতি নিয়ে আন্তর্জাতিক নিন্দাকে নেতানিয়াহু প্রায় উপেক্ষা করছেন বলেও অভিযোগ করেন তিনি। পিনকাসের মতে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনই নেতানিয়াহুকে আন্তর্জাতিক চাপের প্রতি উদাসীন করে তুলেছে। তিনি সতর্ক করে বলেন, ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সমর্থনের ওপর এককভাবে নির্ভরশীল হওয়া ইসরায়েলকে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন
করতে পারে। এ পরিস্থিতিতেই যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিশরে পৌঁছেছে হামাসের প্রতিনিধি দল। ত্রাণ ও মানবিক সংকটের মধ্যেই তীব্র দাবদাহে পড়ছে গাজার বাসিন্দারা। বিদ্যুৎবিহীন তাঁবুতে অসহনীয় জীবনযাপন করছেন গাজা সিটির সমুদ্র তীরবর্তী মানুষ। গরম থেকে বাঁচতে অবলম্বন করছেন বিভিন্ন উপায়। তীব্র গরমে হাঁসফাঁস করছে গাজা সিটির সমুদ্র তীরের মানুষ। গরম থেকে পরিত্রাণ পেতে বাচ্চারা ভেসে বেড়াচ্ছে সমুদ্রের পানিতে। একটু বাতাসের আশায় অনেকে শুয়ে আছেন তাঁবুর বাইরে। সব মিলিয়ে বিদ্যুৎহীন এসব তাঁবুতে মানবেতর জীবনযাপন করছে গাজার নিরীহ বাসিন্দারা। অসহনীয় গরমে অবনতি হচ্ছে তাদের শারীরিক অবস্থারও। সারাদিন অসহ্য গরমে আমাদের মাথা ঘুরতে থাকে। তীব্র গরমে তাঁবুর ভেতরে অবস্থান করা যায় না। গরম থেকে বাঁচতে থালা দিয়ে নিজেদের বাতাস করতে হচ্ছে। ইসরায়েলি আগ্রাসনে বাড়িঘর হারানো বাসিন্দারা মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হচ্ছেন বলে জানান তারা। এর মধ্যে দেখা দিয়েছে তীব্র পানির সংকটও। এসব অস্থায়ী বাসস্থানের বেশিরভাগ পানি এবং স্যানিটেশন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। যে অল্প সংখ্যক পানির পাম্প রয়েছে তা চালাতে নির্ভর করতে হয় ছোট জেনারেটরের ওপর। তবে বেশিরভাগ সময় জ্বালানি সংকটে এই সুবিধাটুকুও পান না গাজা সিটির মানুষ। শুক্রবার আলাস্কায় অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকের আগে রাশিয়াকে কড়া বার্তা দিল যুক্তরাষ্ট্র। রাশিয়া যুদ্ধ থামাতে রাজি না হলে গুরুতর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি দ্বিতীয় বৈঠকের সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন তিনি। শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে যুদ্ধবিরতি ইস্যু আলোচনার কেন্দ্রবিন্দু হবে বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া যুদ্ধ থামাতে রাজি না হলে গুরুতর পরিণতি ভোগ করতে হবে বলেও সতর্ক করেন তিনি। দ্বিতীয় বৈঠকের সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন ট্রাম্প। সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও অংশ নেবেন বলে আশা তার। বলেন দ্বিতীয় বৈঠক আরও ফলপ্রসূ হবে এবং তিনি নিজেও সেখানে উপস্থিত থাকতে আগ্রহী। ট্রাম্প জানান বৈঠকের মূল লক্ষ্য হবে পরিস্থিতি পর্যবেক্ষণ ও দ্রুত সমাধানের পথ তৈরি করা। জেলেনস্কির দাবি পুতিন শুধুমাত্র ফাঁকা বুলি ছোড়েন। সত্যি যুদ্ধ থামানোর ইচ্ছে পুতিনের নেই বলেও ট্রাম্পকে জানিয়েছেন তিনি। একই সময়ে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্শ বলেন প্রধান অগ্রাধিকার হলো যুদ্ধবিরতি নিশ্চিত করা। আলোচনা সফল করতে ইউরোপের পক্ষ থেকে রাশিয়ার ওপর আরও চাপ প্রয়োগের আহ্বান জানান তিনি। ইউক্রেনের সামরিক কার্যক্রমে নতুন সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে জার্মানি। ইউক্রেনের সমর্থনে নিজের অবস্থান আবারও স্পষ্ট করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। পুতিনকে আলোচনার টেবিলে আনায় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। সততাপূর্ণ যুদ্ধবিরতির রাশিয়ার ওপর অর্থনৈতিক ও নীতিগত চাপ, আন্তর্জাতিক সীমানা অখণ্ড রাখা এবং ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষায় শক্তিশালী নিরাপত্তা নিশ্চিতে কোয়ালিশন অফ দ্য উইলিং নামের ইউরোপীয় দলের ঘোষণাও দেন স্টারমার। এদিকে ইউক্রেনকে আলোচনার বাইরে রেখে কোনো শান্তি চুক্তি করা যাবে না বলে সতর্ক করেছেন ইউরোপীয় নেতারা। যুদ্ধবিরতি সম্ভাবনার মাঝেই নতুন পারমাণবিক শক্তিসম্পন্ন ক্রুজ মিসাইল পরীক্ষা করার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উত্তেজনার মধ্যেই কঠোর বার্তা দিল ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। আগস্টের শেষ নাগাদ তেহরান আলোচনায় না বসলে নিষেধাজ্ঞা পুনর্বহাল করার হুমকি দিয়েছে দেশগুলো। এদিকে পশ্চিমাদের একতরফা নিষেধাজ্ঞাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এসব নিষেধাজ্ঞায় নানা সংকটে প্রতি বছর বিশ্বজুড়ে 5 লাখের বেশি মানুষের মৃত্যু হয় বলেও দাবি করেন তিনি। ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে সব ধরনের কূটনৈতিক হাতিয়ার ব্যবহার করবে ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানি। সম্প্রতি জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের উদ্দেশ্যে এক যৌথ চিঠিতে স্পষ্ট এ বার্তা দেয় দেশ তিনটি। বলা হয় আগস্টের শেষ নাগাদ আলোচনায় বসা বা সময়সীমা না বাড়ালে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হবে। এরই মধ্যে পশ্চিমা দেশগুলোর একতরফা নিষেধাজ্ঞাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। নতুন এক গবেষণার বরাতে তিনি বলেন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে নানা অর্থনৈতিক সংকটের মুখে বিশ্বে প্রতি বছর 5 লাখের বেশি মানুষের মৃত্যু হয়, যার বেশিরভাগই শিশু ও বয়স্ক। পরিস্থিতি মোকাবিলায় নিষেধাজ্ঞা পীড়িত দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
গত কয়েক দশক ধরে মার্কিন ও ইউরোপীয় নিষেধাজ্ঞার মুখে থেকেও শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালিয়ে এসেছে ইরান। 2015 সালে যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া ও চীনের সঙ্গে যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা চুক্তি সই করে তেহরান, যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231তম প্রস্তাবেও অনুমোদিত হয়। তবে 2018 সালের মে মাসে ওয়াশিংটনের একতরফা সরে যাওয়া এবং পুনরায় নিষেধাজ্ঞা আরোপের পর চুক্তির ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়ে। পশ্চিমাদের অবরোধ ইরানের অগ্রযাত্রায় কিছুটা বাধা দিলেও দেশটিকে নিজস্ব প্রযুক্তি ও উচ্চতর বিজ্ঞান ক্ষেত্রে স্বনির্ভরতার দিকে আরও এগিয়ে দিয়েছে বলে দাবি তেহরানের। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েনের পর থেকেই বিভিন্ন অপরাধের দায়ে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। গ্রেফতার আতঙ্কে দিন কাটাচ্ছেন বৈধ কাগজপত্র নিয়ে থাকা অভিবাসী ও গৃহহীনরাও। ডিসির স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ফেডারেল সরকারের নিয়ন্ত্রণ আরও দীর্ঘায়িত করার পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনে কংগ্রেসকে ছাড়াই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশের পর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি জুড়ে টহল দিচ্ছেন ন্যাশনাল গার্ডের সদস্যরা। শহরের বিভিন্ন জায়গায় সাজোয়া যানের উপস্থিতি দেখা গেছে। এরই মধ্যে শহরে ফেডারেল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 1,500 সদস্য মোতায়েন করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন অপরাধের দায়ে গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে। রাজধানী ডিসিতে বসবাসকারী কাগজপত্রহীন অভিবাসী ও গৃহহীনরাও এই গ্রেফতার আতঙ্কের মধ্যে রয়েছেন। এর আগে ওয়াশিংটন ডিসিতে অপরাধ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার অভিযোগ এনে স্থানীয় প্রশাসনের অধীনে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ফেডারেল সরকারের নিয়ন্ত্রণে আনার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। সেই সঙ্গে ন্যাশনাল গার্ড মোতায়েনেরও ঘোষণা দেন তিনি। ট্রাম্প জানান রাজধানী ডিসি থেকে তিনি গৃহহীন মানুষকে সরানোর পরিকল্পনা করছেন। ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করে শহরের মেয়র মিউরিয়েল বাউসার বলেছেন, সেনা মোতায়েনের এই পদক্ষেপের মধ্য দিয়ে কর্তৃত্ববাদী চাপ তৈরির পাশাপাশি ক্ষমতার অপপ্রয়োগ করছেন প্রেসিডেন্ট। তবে মেয়রের প্রত্যাখ্যানকে আমলে নেননি মার্কিন প্রেসিডেন্ট। মঙ্গলবার স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর উপর ফেডারেল সরকারের নিয়ন্ত্রণ আরও দীর্ঘমেয়াদী করার পরিকল্পনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে ওয়াশিংটন ডিসিতে একটি জরুরি অবস্থা চলছে। এমন অবস্থায় কংগ্রেস ছাড়াই আমরা যে কোনো সিদ্ধান্ত নিতে পারি। যদিও আমরা খুব দ্রুত কংগ্রেসের কাছে যাব বলে আশা করছি। বর্তমান প্রশাসন একটি অপরাধ দমন বিল আনতে যাচ্ছে, যা শুরুতে ডিসিকে কেন্দ্র করে হবে। বেশ কয়েক বছর ধরেই রাজধানী ওয়াশিংটন ডিসির বিভিন্ন জায়গায় অস্থায়ী বসতি গড়ে উঠেছে। এমনকি হোয়াইট হাউসের আশেপাশের রাস্তায়ও ঠাঁই নিয়েছেন অনেক গৃহহীন মানুষ। যদিও 2023 থেকে 2024 সালের মধ্যে শহরের সহিংস অপরাধ 35% কমেছে বলে জানিয়েছেন মার্কিন বিচার বিভাগ। তবে এসব পরিসংখ্যানকে ভুয়া দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ লাম্পেদুসা উপকূলে নৌকাডুবিতে অন্তত 26 অভিবাসন প্রত্যাশী নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও 17 জন। স্থানীয় সময় বুধবার সকালে ভূমধ্যসাগরে ডুবে যায় লিবিয়া থেকে যাত্রা করা নৌকাটি। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR জানায়, লাম্পেদুসা থেকে প্রায় 23 কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে। রেডক্রসের উদ্ধারকারী দল এখন পর্যন্ত 20 জনের মরদেহ এবং অন্তত 60 জনকে জীবিত উদ্ধার করেছে। আহত 4 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেঁচে যাওয়া যাত্রীরা জানান, তারা লিবিয়ার ত্রিপোলি থেকে 2টি নৌকায় রওনা হয়েছিলেন। পথে একটি নৌকায় পানি ঢুকতে শুরু করলে সবাই অন্য নৌকায় ওঠেন। অতিরিক্ত যাত্রী বোঝাই সেই নৌকাটি উত্তাল সমুদ্রে ডুবে যায়। এদের বেশিরভাগই পাকিস্তান, সুদান ও সোমালিয়ার নাগরিক বলে জানা গেছে। UNHCR হিসাব অনুযায়ী এবছর ভূমধ্যসাগরে মধ্যাঞ্চল রুটে অন্তত 675 জন অভিবাসী প্রাণ হারিয়েছে। রাশিয়া শুরু হয়েছে পারমাণবিক আইস ব্রেকারে করে উত্তর মেরু অভিযান। এতে বাংলাদেশ, রাশিয়া, ভারত, চীন, হাঙ্গেরি, উজবেকিস্তান ও বেলারুশ সহ অংশ নিয়েছেন কয়েকটি দেশের তরুণ। রোসাটমের অধীনে 10 দিন ব্যাপী অভিযানে প্রায় 1200 মাইল পাড়ি দেবেন শিক্ষার্থীরা। রাশিয়ার পারমাণবিক শিল্পের 80তম এবং উত্তর সমুদ্রপথ আবিষ্কারের 500তম বার্ষিকী উপলক্ষে আইসব্রেকার অব নলেজ নামে একটি অনন্য অভিযাত্রা শুরু হয়েছে। বুধবার রাশিয়ার মুরমানস্ক বন্দর থেকে উত্তর মেরুর উদ্দেশ্যে রওনা দিয়েছে পারমাণবিক শক্তিচালিত আইসব্রেকার জাহাজ 50 লেট পোবেদি। এই অভিযানে অংশ নিয়েছে 21টি দেশের 66 জন মেধাবী স্কুল শিক্ষার্থী, যাদের মধ্যে রয়েছে বাংলাদেশও। এছাড়া ভারত, তুরস্ক, বেলারুশ,
চীন, মিশর সহ আরও বিভিন্ন দেশের স্কুল শিক্ষার্থীরা এতে অংশ নিয়েছে। 10 দিনের এই অভিযানে স্কুল শিক্ষার্থীরা উত্তর মেরুর রহস্য উদ্ঘাটনের পাশাপাশি পারমাণবিক প্রযুক্তি সম্পর্কে জানতে পারবে। এছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ করবে। This trip is very nice for me, and of course, the trip to North Pole is a unique experience to me and my country. আমার ছেলে রাশিয়াতে আসছে, এখানে বলবো প্রোটোকল, এখানে তারা অনেক অনেক ভালো রাখছে এবং আমি নিজেও আসতে পেরেছি। নিজের কাছে গর্ববোধ মনে হয় যে রাশিয়ার মতো একটা দেশে আমাদের এত সুন্দর রিসিভ প্লাস আমাদের অ্যারেঞ্জমেন্ট, আমাদের থাকা, বাসস্থান, A to Z সমস্ত কিছু খুব সুন্দরভাবে তারা মেনটেন করছে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটমের এই প্রকল্পের মাধ্যমে এরই মধ্যে 400-র বেশি মেধাবী শিক্ষার্থী আর্কটিক অভিযানের অভিজ্ঞতা অর্জন করেছে।